আসনের মহাসংগ্রাম শুরু করছি আমি অয়ন। আজ দ্বিতীয় দফার ভোট এ রাজ্যে 3 কেন্দ্রে, পাহাড় সমতল মিলিয়ে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। প্রথমেই চলে যাব পাহাড়ে, কারণ পাহাড়ের রাজনীতিটা একেবারে অন্যরকম। কোনোদিন তৃণমূল হাতে পায়নি সেই পাহাড়। দার্জিলিং এর সমতলে কি হবে, পাহাড়ে কি হচ্ছে, এই পরিস্থিতি জানবো। সমতল থেকে রয়েছেন পার্থ এবং পাহাড় থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আবির। আবির, বেশ জ্যাকেট পরেছো, একটু 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 ঠান্ডা ঠান্ডা কুল কুল দেখেই মনে হচ্ছে। পাহাড়ের রাজনীতি কি এতটাই ঠান্ডা ঠান্ডা কুল কুল, নাকি রাজনীতির চোরা স্রোত বইছে ওখানে? আবহাওয়া যতটাই শীতল হোক, রাজনৈতিক শীতলতা পাহাড়ে এই মুহূর্তে নেই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে দার্জিলিং এর সাউথফিল্ড কলেজ, এবং সেখানেও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং ভোটাররা যাতে ভোট দিতে আসেন, সমস্ত রাজনৈতিক দলগুলো, পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলগুলো চাইছে। একমাত্র লোকসভা কেন্দ্র এই রাজ্যের যেখানে পাহাড় এবং সমতল দুটোই রয়েছে, এবং পাহাড় এবং সমতলের দুই জায়গার রাজনৈতিক অঙ্ক বা সমীকরণ আলাদা। ফলে যে সমস্ত রাজনৈতিক দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে তারা চাইছেন উভয় জায়গা থেকেই তাদের যে লিড তা বজায় করার ক্ষেত্রে। আমি যেহেতু পাহাড়ে রয়েছি, এবারের পাহাড়ের একটা বক্তব্যই ছিল, বা দার্জিলিং লোকসভা আসনের ক্ষেত্রে লড়াইয়ের ক্ষেত্রে বক্তব্যই ছিল যে ভূমিপুত্র সেই ইস্যুকে সামনে রেখে লড়াইয়ের জায়গা তৈরি করতে হবে। এবং 2009, 2014 পর 2019-এ এখানে বিজেপির যে সাংসদ জেতেন, তাকেই 2024-এ বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে। 2009 বা 2014-র মতো বদল করে দেওয়া হয়নি, যে সাংসদরা জিতে গিয়েছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়নি। আর পাহাড়ের বাকি অংশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপির বিধায়ক তিনিও লড়াই করছেন। অন্যদিকে হচ্ছে পাহাড়ে কাজ করে যাওয়া প্রশাসনিক ব্যক্তি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি লড়াই করছেন, যার পিছনে চালিকা শক্তি হিসাবে অনিত থাপা রয়েছেন। এছাড়া কংগ্রেসের সঙ্গে অজয় এডওয়ার্ডের যোগবন্ধন, এবং কংগ্রেস যাকে প্রার্থী করলো তাকে পছন্দ না হয় বিনয় তামাকে ছেড়ে যাওয়া, একাধিক রাজনৈতিক সমীকরণের মাঝে বিমল গুরুংয়ের বিজেপি শিবিরের দিকে ঝুঁকে থাকা বিভিন্ন ইস্যুতে কাজ করছে। ফলে এই সমস্ত পাহাড়ের যারা ব্যক্তিরা রয়েছেন বা পাহাড়ের রাজনীতি সম্পর্কে অবহিত যারা, তারা চাইছেন এর আগের বিগত নির্বাচনগুলিতে, অর্থাৎ জিটিএ নির্বাচন বা পুরসভা নির্বাচনে স্থানীয় স্তরে তারা যে ভোটগুলি পেয়েছিলেন, সেই ভোট যেন তাদের পক্ষে থাকে, সেই ভোট যেন তারা তুলে আনতে পারেন, নিজেদের দখলে রাখতে পারেন, সেই চেষ্টা করা হচ্ছে। তোমাকে শুধু একটা জিনিস বলবো, যে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে এখানেও এর আগের ফেজে যেটা দেখেছিলাম কোচবিহার, আলিপুরদুয়ার বা জলপাইগুড়িতে, মহিলা ভোটারদের উপস্থিতি সকাল থেকে দার্জিলিং এর অন্তত আমি যে কতগুলো ভোট গ্রহণ কেন্দ্রে বা বুথে যেতে পেরেছি, সেখানে মহিলাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে স্ব-উৎসাহে ভোট দিতে আসার জন্য। ফলে রাজনৈতিক উত্তাপ এখানে যথেষ্ট রয়েছে। তাই 2019-এর পরে আবির, এটা তো ঘটনা যে পাহাড়ে বিভিন্ন রকম ছবি আমরা দেখেছি, বিভিন্ন রকম ভাগাভাগি আমরা দেখেছি রাজনৈতিক দলের মধ্যে, নেতাদের মধ্যে বিভিন্ন রকমের চরিত্র বদল হতে দেখেছি রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক চরিত্র। এবার আগামী সময়ে কি পরিস্থিতি হয় সেই দিকে নজর রাখবো আবির তোমার মাধ্যমে। তবে গোপাল লামা ভূমিপুত্র, তৃণমূল প্রার্থী, এই ভূমিপুত্র নিয়ে দাবি দেওয়া ছিল বিজেপির মধ্যে। তার সঙ্গে বিষ্ণু প্রসাদ শর্মা, তিনি নিজেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই গোপাল লামা ভোট দিচ্ছেন। দেখুন কি বললেন, তারপরে দেখুন। সম্পূর্ণ ভোটারদেরকে মতদান করার জন্য আমাদেরকে সুযোগ সুবিধা করে দিতে হবে। আপনাদের মাধ্যমে এই জানাতে চাচ্ছি, শান্তিভাবে সকালে ভোট গ্রহণ করুন। সকালে এই তো আমি গেলাম, বৌদ্ধ মন্দিরে গেলাম, একটু পূজা করে এলাম এখানে, তারপরে এখানে আমি আছি। একটু পরে আমার বিভিন্ন বুথে ঘুরতে যাব। প্রাক্তন সরকারি আধিকারিক কতটা লড়াই দিতে পারেন আগের বারের সাংসদ রাজু বিস্তার সঙ্গে? রাজু বিস্তা একেবারে অল্প বয়স্ক চনমনে বিজেপির সাংসদ, কতটা কিন্তু ভূমিপুত্র নন। চলে যাব সমতলে, পার্থর কাছে। পার্থ, তুমি কোন জায়গায় আছো দার্জিলিং লোকসভা কেন্দ্রের? এবং সেখানে যথেষ্ট লাইন দেখছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল যেমন আবির, সেরকম তো তুমি নিশ্চয়ই সেখানে নয়, গরম রয়েছে। সকাল সকাল ভোট দেওয়ার উৎসাহটা তো বেশ চোখে পড়ার মতো।
একেবারেই তাই। হয়তো পাহাড়ে যে আবহাওয়া রয়েছে তার ঠিক বিপরীত চিত্র কিন্তু সমতলের শিলিগুড়ি সহ অন্যান্য এলাকায়, এবং সকাল থেকে বেশ প্রখর তাপ রয়েছে এবং তা উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি সকাল থেকেই ভোটের লম্বা লাইন। এবং আমরা যে কথা তুমি বলছিলে যে গোপাল লামা ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যে ভূমিপুত্র ইস্যুতেই কিন্তু বিজেপি এখানে দুভাগে বিভক্ত হয়ে গেছে। কেননা বিজেপির যে বিধায়ক কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি এই ভূমিপুত্র ইস্যুতেই কিন্তু রাজু বিস্তাকে চ্যালেঞ্জ জানিয়ে, দলকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু নির্দোষ হিসেবে লড়ছেন। কিছুক্ষণ আগেই তিনি তার ভোটদান করলেন এবং তিনি কিন্তু আজও ভোট দিয়েও কিন্তু সেই ভূমিপুত্র ইস্যুতেই কিন্তু আবারও কিন্তু আজ জোরালো প্রশ্ন তুললেন এবং সেই বিঁধলেন কিন্তু আবারও বিজেপিকে। আর এই পাহাড় কিন্তু বরাবরই একটা আলাদা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। কারণ আমরা দেখেছি 2004 সালের আগ পর্যন্ত কিন্তু এই পাহাড়ে একটা সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল। 2004 সালে শেষবার এখানে জিতেছিল কংগ্রেসের দেওয়া নর্মুলা, এবং সেবারও কিন্তু তার আগেও কংগ্রেস এখান থেকে সাংসদ পেয়েছিল। এবং শেষবার যে 2004 সালে কংগ্রেস সাংসদ পেয়েছিল যে প্রয়াত জেনারেল সুপ্রিমো সুভাষ সিংয়ের সৌজন্যে। এবং একটু ডান দিকে দেখো, একজন মহিলা ভোটার, তিনি সেলফি তুলতে ব্যস্ত। তার মানে তো যথেষ্ট উৎসাহ আছে। একটু কথা বলবে নাকি? একেবারে তো একবার চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার জন্য। আপনি এখনই ভোট দিতে এলেন? দিয়ে দিছি ভোট। বেশ উৎসাহের সঙ্গে। হ্যাঁ, সকাল সকাল কেন ভোট দিলেন? ভালো লাগে ভোট দেওয়া। মানে একেবারে আপনি আমাকে দেবো। সপরিবারে Hello, ভোট sir. দিতে এসেছেন। কেমন সকাল সকাল ভোট দেওয়া? একদম সকাল সকাল চলে আসি, বাচ্চার আছে, রোদ্রু যদি না পড়ে, আর একদম এক্সাইটমেন্ট। দেশবন্ধু পাড়া থেকে আমি আসছি, অনেক দূর। কেন কি আমার ভোটার কার্ড চেঞ্জ হয়নি, তো সেজন্য আসলাম। তো আমার খুবই এক্সাইটমেন্ট ছিল। কালকে মানে বিকালে 4টার দিকে চলে আসছি, আর এইভাবে দিয়ে তো এত আমার ভালো গণতন্ত্রের লাগতেছে। উৎসব পালন করা উচিত সবারই, এবং এই যে এত ভালো লাগছে, এই কথাগুলোই তো দারুণ। সকাল সকাল চলে এসেছেন সবাই। আমার সঙ্গে যারা রয়েছেন রাজনৈতিক মুখপাত্ররা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। অতনু চট্টোপাধ্যায় সিপিআইএম নেতা, প্রীতম দত্ত বিজেপি মুখপাত্র, দেবর্ষী ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক, প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূলের মুখপাত্র। প্রদীপ্ত, একটা বিষয় হচ্ছে বিজেপি বারবার দাবি করছে, অভিযোগ করছে যে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ব্যাপার করে দিয়েছে তৃণমূল। কারণ পর্ষদ, হাজার হাজার পর্ষদ গঠন করে। এটা স্যালাড বল অ্যাপ্রোচ। আসলে ওরা কোনোদিন এটা আসলে না স্যালাড বল অ্যাপ্রোচ। ওরা কোনোদিন বোঝেনি যে মানে বিভিন্নতার মাধ্যমে যে ঐক্যটা হয়, বিবিধের মাঝে দেখো মিলনও মহান, এই জায়গাটা বিজেপি কখনো বুঝতে পারে না। সেই জন্য বিজেপির সমস্যা। এখন দেখো, তুমি সাউথফিল্ড কলেজের কথা বলছিলে। সাউথফিল্ড কলেজ একটা মহিলা কলেজ। সেই সাউথফিল্ড মহিলা কলেজে কিন্তু এবছর অর্থাৎ 2023 সালে ন্যাকে এ গ্রেড পেয়েছে। এবার ন্যাকে এ গ্রেড পাওয়া মানে কি বলতো? কেন্দ্রীয় সরকার দিচ্ছে। মহিলা কলেজ, পশ্চিমবঙ্গের কলেজ, সেইখানে কর্মসংস্থান থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা দার্জিলিংয়ে মহিলাদের। তাহলে এই সাউথফিল্ড কলেজ যেটা দেখালে, বোঝা যাচ্ছে যে আমাদের কলেজে, আমাদের এলাকায়, আমাদের মানুষের মধ্যে সরকার যেভাবে ভূমিকা নিচ্ছে তাতে মানুষের উন্নতি হচ্ছে, সামগ্রিক উন্নতি হচ্ছে। শিক্ষা চলে গেল, অনেকে বক্তব্য রাখে, অনেকে বলে রাখে নারীদের অসুরক্ষার কথা। আমি দুটো কথাই তোমাকে এখানে দেখিয়ে দিলাম এই সাউথফিল্ড কলেজ দিয়ে। বলে আমরা বিচ্ছিন্নতাবাদী করি না, আমরা বিবিধের মাঝে দেখো মিলনও মহান, এটাকে মাল্টিকালচারাল আইডেন্টিটির উপর গুরুত্ব দিই। নিশ্চিন্ত হয়ে প্রীতম আজকে ভোট দিতে যাচ্ছেন মহিলারা, উৎসাহের সঙ্গে ভোট দিতে যাচ্ছেন, তাই কি? না, এটাই তো হওয়া উচিত। গণতন্ত্রের ছবিটা, গণতন্ত্রের ছবি তো এরকমই হওয়া উচিত, যেন সবাই মিলে উৎসাহ করে এই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবটা যেন আমরা এইভাবে পালন করি, এটাই কাম্য। উন্নয়ন হয়েছে বলে আজকে 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 দেখুন, যেটা আমরা ছোটবেলা থেকে শুনতাম যে পাহাড়ে গেলে, আমি তুমি যারাই দার্জিলিং গেছি, সেই শখের দার্জিলিং আমরা জল কষ্টে ভুগেছি। আজকে তুমি যদি দার্জিলিং যাও, সেখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল যাচ্ছে। আর সেটা কিসে, কোন স্কিমে যাচ্ছে? জল জীবন মিশনে। ওখানে গেলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা জিনিস নিয়ে, প্রত্যেকটা প্রজেক্টে রাজু বিস্তা যেভাবে প্রভূত উন্নতি করেছে, তো দার্জিলিংয়ে ওখানে উৎসব করে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবে। আর ভাই বলছিল না শিক্ষা নিয়ে, শিক্ষার কনকারেন্ট লিস্টে মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্ট 14,000 কোটি টাকা দেয়। তো আজকে তোমার এই আবার আমরা কি দেখেছি, সেখান থেকে যে চাকরি টাকরি লোককে দেওয়া হয়, সেই চাকরিটা তৃণমূল বেচে দিয়েছে। কয়েকদিন আগে দেখলাম যে নিয়োগ দুর্নীতি হয়েছে, এবং আমরা দেখলাম কি ছাত্র পরিষদে বাচ্চা ছেলে
তাদের নাম এই তৃণমূল কয়েকদিন ছাত্র আগে পরিষদ। যাকে নিয়ে বিশাল তৃণমূল কয়েক বছর আগে বিশাল কিছু করলো সেই মিস্টার Okay, লামা, okay. তার নামেও এফআইআর হয়েছে। Okay. তো এই তো হচ্ছে তৃণমূলের তার মানে যা উন্নয়নের করেছেন খসড়া। রাজু বিস্তা করেছেন উন্নয়ন, যা করেছেন মোদী সরকারের প্রকল্প করা হয়েছে, আর হর্ষবর্ধন শ্রীংলাই যে প্রীতম তোমাদের বলা হচ্ছে তোমাদের বিরুদ্ধে যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিষ্ণুপ্রসাদ শর্মা ভূমিপুত্র সে ছিলেন, তিনি নিজেই দাঁড়িয়ে গেলেন। আর আজকে হর্ষবর্ধন শ্রীংলা তিনি নাকি প্রার্থী হওয়ার কথা ছিল, তিনি বারবার চষে বেরিয়েছেন দার্জিলিং, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা। সেই হর্ষবর্ধন শ্রীংলা মোদির নাকি একেবারে ঘনিষ্ঠ, তিনি আজকে ভোট দিতে গেলেন, তিনি ভূমিপুত্র, তিনি আজকে ভোট দিলেন দার্জিলিংয়ে। কি বললেন হর্ষবর্ধন শ্রীংলা, দেখা যাক। देश के विकास के लिए, देश के प्रगति के लिए आपका वोट बहुत ही जरूरी है। आपका वोट से ये स्थापित करता है कि सरकार दिल्ली में कौन बनाती है, और आपका भविष्य के लिए भी इसमें एक असर पड़ता है। तो इसीलिए मेरे ख्याल से और मेरे अनुभव लेते हुए जो सरकार में है, आपको अपना मतदान करना बहुत जरूरी है। আর যার কথা বলছিলাম বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনি লড়ছেন বিজেপির বিরুদ্ধে, তিনি বিজেপি বিধায়ক, এখনো নির্দল হিসেবে লড়ছেন, তিনি গেলেন তার বুথে ভোট দিলেন। বিষ্ণুপ্রসাদ শর্মা আজকে থেকে নয়, বহুদিন আগে থেকে তিনি গোর্খাল্যান্ড বিভাজনের পক্ষে, এবং এবার নির্বাচনে তিনি বিদ্রোহী হলেন কেন? ভূমিপুত্র চেয়েছিলেন, সেই ভূমিপুত্র তো দেওয়া হয়নি। বিজেপির রাজু বিস্তা ভূমিপুত্র নন, তিনি এবার প্রার্থী হয়েছেন, সেই বিষ্ণুপ্রসাদ শর্মা। এরপরে আরো ছবি, আরো তথ্য এবং রাজনৈতিক তর্ক বিতর্ক সব চলতে থাকবে। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ছোট্ট ব্রেক। ছোট্ট ব্রেকের পর কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন, কারণ সমস্ত তথ্য, আপডেট তথ্য সর্বপ্রথম নিউজ 18 বাংলায়। সিংহাসনের মহাসংগ্রাম।